সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচক হচ্ছে মোফাজ্জল করিম, মাহফুজুল্লাহ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ এবং নাইমুল ইসলাম খান। আমাদের বিষয় ছিল জঙ্গি বিরোধী অভিযান ও জাতীয় ঐক্য। আর আমাদের সাথে আরেকটি স্টুডিওতে আছেন ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিবেটিং ক্লাবের 4 জন শিক্ষার্থী। আমরা শিক্ষার্থীদের কাছে যাব। তার আগে আমরা একটু কয়েকটা প্রশ্ন আমরা একটু দেখতে চাই। একটা প্রশ্ন এসছে যে খোকা নামে একজন দর্শকের প্রশ্ন, দেশের বেশিরভাগ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কি কখনো জাতীয় ঐক্য হয়? আমার মনে হয় এই প্রশ্নগুলি যেহেতু আপনাদের উদ্দেশ্যেই আমি একটু পরে আসি। আমি শিক্ষার্থী দুজন আছে, তাদের প্রশ্নটা আমি নিয়ে আবার ফিরি। শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমাদের 2 জন বাকি আছে এই পর্যায়ে। সেই 2 জনের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিফাতুজ্জামান। আমার প্রশ্ন মাহফুজুল্লাহ স্যারের কাছে। স্যার, জঙ্গি গোষ্ঠীদের কর্মকাণ্ড থেকে আমরা যেটা বুঝতে পারি বা ধারণা করতে পারি, তাদের উদ্দেশ্য হলো ধর্মের দোহাই দিয়ে আমাদের শান্তিপ্রিয় যে মানুষ আমরা আছি, আমাদের মাঝে অশান্তি সৃষ্টি করা। স্যার, আপনি যে কথাটা বলছিলেন মেস বা বাড়ি ভাড়া নিয়ে, আমি নিজে বিশ্ববিদ্যালয়ে হলে এখন পর্যন্ত শান্তিতে আছি, কিন্তু আমার নিজে অনেক ফ্রেন্ড, ব্যাচেলর অনেক বন্ধু বা বড় ভাই, তারা বাসা ভাড়া নেওয়া বা বিভিন্ন বাসায় থাকা নিয়ে অনেক ঝামেলার মধ্যে ঝামেলা পোহাতে হচ্ছে। বাড়িওয়ালারা তাদেরকে বাসা ভাড়া দিতে ভয় পাচ্ছে বা তারা বাসা ভাড়া পাচ্ছে না। তো জঙ্গিদের উদ্দেশ্য যেটা ছিল আমাদের মাঝে অশান্তি সৃষ্টি করা, তাদের উদ্দেশ্য কি সফল হচ্ছে না? বা এই উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যকে এই সমস্যা থেকে বের হওয়ার উপায় কি? ধন্যবাদ। জবাব দেব। হ্যাঁ, এর আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে জনাব মোফাজ্জল করিমের প্রশ্নটা তুলেছিলেন, ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে একটা বড় আছে, ফাঁক আছে বা বিভাজন আছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, দেখলাম প্রথম দিকে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্তৃপক্ষ যেসব সভা ডেকেছেন, সেখানে একটা নির্দিষ্ট দলের ছাত্র নেতারাই উপস্থিত ছিলেন, অন্যান্য ছাত্র সংগঠনে কেউ উপস্থিত ছিলেন না। এটাও একটা একদলীয় দৃষ্টিভঙ্গি। তৃতীয় হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রশ্ন এসছে। এইটা আমাদেরকে স্বীকার করতে হবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে হারে তার বিকাশ হয়েছে, সেই হারে সেখানে প্রয়োজনীয় শিক্ষকের একটা অভাব আছে। এবং পাবলিক ইউনিভার্সিটির প্রচুর শিক্ষক কিন্তু আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন, অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘমেয়াদী ছুটি নিয়ে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে দীর্ঘমেয়াদী ছুটি নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনার পড়াতে চান। কাজে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আর বাইরে থেকে শিক্ষক আনার বিষয়টা পৃথিবীর সব দেশে আছে। এখন এখানে পাকিস্তানের থেকে যে 10 জন শিক্ষক এনেছে, আমি জানি না তারা কিভাবে এনেছেন, নিশ্চয়ই তারা হয়তো যোগ্যতা দেখে বা কোনো বিশেষ প্রয়োজন রেখেছে। এটা যে শুধুমাত্র নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আছে, অন্যান্য অনেক প্রতিষ্ঠানেই কিন্তু, ব্যবসায়িক প্রতিষ্ঠানেও পাকিস্তানের, ভারতের বিভিন্ন জায়গার লোকজন কাজ করছে, শ্রীলঙ্কার। এখন এখানে হয়তো বিশ্ববিদ্যালয়ে ঘটেছে বলে মনে হচ্ছে যে তারা এখানে জঙ্গি তৎপরতা উৎসাহিত করেছেন বা তাদের সেখানে কোনো কন্ট্রিবিউশন আছে। এটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে। জিনিসটাকে আমরা যদি একটা জায়গায় কম্পার্টমেন্টালাইজ করে ফেলি, তাহলে জিনিসটা সমস্যা হবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, সেটা হচ্ছে যে প্রশ্নটা এখানে এসছে, এইটা কিন্তু একটা খুব একটু গভীরভাবে দেখার বিষয়। ওই যিনি বলছিলেন যে ছাত্রছাত্রীরা ছাত্রদেরকে করা হয়েছে, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান্নান চৌধুরী সাহেব বোধহয় বলছিলেন আজকে টেলিভিশনে। এটা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আছে যে ছাত্র ভাগ করে দেওয়া আছে মেন্টরিং করার জন্য, বিভিন্ন টিচারের উপর দায়িত্ব দেওয়া আছে। কিন্তু মেন্টরিং এর যেটা বাস্তব ক্ষেত্রে যেটা সমস্যা, সেই সমস্যা হচ্ছে যে অনেক সময় স্যারকেও খুঁজে পাওয়া যায় না, অনেক সময় আবার ছাত্রছাত্রীদেরকেও খুঁজে পাওয়া যায় না। এইটা দুই দিকেই কিন্তু এই প্রযোজ্য। এমনি কাগজে পত্রে কিন্তু মেন্টর হিসাবে তারা আছেন। এটার কারণটা হচ্ছে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম বা তখন ছাত্র সংখ্যা, শিক্ষকের অনুপাত, শিক্ষকের সঙ্গে যোগাযোগ, আমাদের কর্মকাণ্ডের যে বৈচিত্র্য, কর্মকাণ্ডে আমাদেরকে আটকে রাখার যে ধরনের পদ্ধতি, সেগুলো অন্য রকমের ছিল। আর এখন আরেকটা হয়েছে যে ওইখানে একটা শূন্যস্থান হয়েছে। এই যে বলল যে মেসে
হ্যাঁ, মেসে থাকে তো, বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মেসে থাকে। এখন মেসে থেকে ওরা জঙ্গি হচ্ছে না অন্যান্য কি কি কাজকর্ম করছে না তারা ড্রাগস নিচ্ছে, এগুলি কিন্তু আমরা কেউই মনিটর করতে পারছি না। এত ব্যাপক সংখ্যক ঢাকা শহরে এই জিনিসটা হয়েছে। আর ওইটা হ্যাঁ, এটা মেসে তো আজকে এই ঘটনার পরে মেস ভাড়া দেওয়ার ব্যাপারে বাড়িওয়ালারা আপনার আপত্তি তুলছে। একসময় ঢাকা শহরে সিঙ্গেল লোকের, ব্যাচেলার লোকের বাড়ি ভাড়া পাওয়া খুব কষ্টকর ছিল, সেটা হচ্ছে আরেকটা প্রেক্ষাপট। তো সেই প্রেক্ষাপট থেকে তখন ব্যাচেলার লোকদেরকে ফ্যামিলি না হলে বাড়ি ভাড়া দিতে চাইতো না বাড়িওয়ালারা, মনে করতো যে ঝামেলা তৈরি হবে। এখনো তাই হচ্ছে, এখনো ব্যাচেলাররা বিপদে পড়েছে, এখন আরো বিপদ বাড়লো। এখন প্রশ্নটা হচ্ছে যে কি করে আপনি এই সমস্যার সমাধান করবেন। কারণ দেখেন, এই যে ন্যাশনাল আইডি কার্ডটাও আমাদের এখন পর্যন্ত আমরা প্রপারলি দিতে পারলাম না। বারবার বলা হচ্ছে স্মার্ট কার্ড দেওয়া হবে, সমানে পেছানো হচ্ছে। এখন একটা লোক যখন আপনার কাছে আসবে, তার আইডেন্টিটি বেসিসটা কি হবে, সেটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আইডেন্টিটি বেসিসটা হতে পারে ন্যাশনাল আইডি, যেটা আমার ন্যাশনাল আইডির মধ্যে, যেমন আজকে পুলিশ বলেছে না যে ওদের থাম্ব ইমপ্রেশন দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে। তা আমার যদি ওই জেনুইন একটা ভালো ন্যাশনাল আইডি কার্ড থাকতো, আমি এটা বাড়িওয়ালাকে দিয়ে বলতে পারতাম, ভাই এই দেখো। প্লাস যারা শিক্ষক, মানে যারা শিক্ষায়তনের, মানে যারা ছাত্র, তারা ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট নিতে পারে যে হ্যাঁ এই ছেলে এই পরিচয়, সে বিশ্ববিদ্যালয়ে। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও এই উদ্যোগটা গ্রহণ করতে হবে, কর্তৃপক্ষকে। এখন এটা যেহেতু এতদিন এই সমস্যাটা হয় নাই, সেই জন্য এটা বিষয়টা নিয়ে কেউ বেশি মাথা ঘামায় না। আজকে শুনলাম যে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা উদ্যোগ গ্রহণ করেছে, সেটা হচ্ছে যে শিক্ষকের যখন অ্যাপয়েন্টমেন্ট হবে তখন শিক্ষকের পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া হবে। এইটাও আমার কাছে একটু কষ্টকর মনে হয়, কারণ বাংলাদেশে অন্যান্য চাকরিতে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয় আছে, এবং সেখানে ধরেন এক ধরনের চাকরিতে হয়তো খুব কঠোরভাবে ক্লিয়ারেন্সটা অনুসরণ করা হয়, সব ক্ষেত্রে করা হয় না। এবং পুলিশের সম্পর্কে ক্লিয়ারেন্সের ব্যাপারেও নানান রকমের ঝামেলা বিষয় আছে। এখন তাদের বক্তব্য হচ্ছে দিলে তো ক্লিয়ারেন্স দেয়ও না, দিয়েও দেয়ও না, সব রকমের নানান রকমের অভিযোগ আছে। এগুলি স্পেসিফিক কেস হিসাবে এখানে আলোচনা করলে সময় চলে যাবে না। আমি বলছি যে ওই যে পুলিশ ক্লিয়ারেন্স, পরে ধরেন ঝামেলা হলে পুলিশ ক্লিয়ারেন্স কি করবে? ধরেন আমি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কাজটা করেছি, ভালো ছিলাম, 1 বছর পরে আমার চিন্তার জগতে একটা পরিবর্তন আসছে, তো তার জন্য কি কর্তৃপক্ষ দায়ী হবে? দায়ী হবে না। আসলে বিষয়টাকে দেখতে হবে যে কেন এই সমস্যাটার উদ্ভব হচ্ছে, কি কারণে। এইটা যদি আমরা একটু হোলিস্টিক্যালি না দেখি, হ্যাঁ আপনি ওরা কি করে হামলা করছে, হামলা পদ্ধতি কি 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 মানে অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, এইটা একটা দিক। এটা তো আপনি এটাকে মোকাবেলা করবার জন্য আমাদের যে বিভিন্ন বাহিনী আছে তারা এটাকে মোকাবেলা করবে, কিন্তু এর বাইরেও কিন্তু সমাজে এর একটা অবস্থান আছে। এই সমাজই তো এইসব কর্মকাণ্ডকে এক ধরনের আপনি বলেন যে পরোক্ষ অনুমোদন দিচ্ছে। পরোক্ষ অনুমোদন দিতে বলতে বোঝাচ্ছে এইটা যে এই সমাজের মধ্যে তো তারা এই জায়গাগুলোতে আসছে। তো যখন আসে তখন তো সমাজকে দায়িত্ব নিতে হবে যে সমাজ এই বিষয়টা চায় কি চায় না। কারণ এখানে একটা বড় বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে এই যে ছেলেরা যারা জঙ্গি হয়ে গেছে বলে বলা হয়, তাদেরকে যারা মোটিভেট করে, মোটিভেশনের শক্তিটা আপনি বিবেচনা করেছেন? তাকে মোটিভেট করা হয় এমন পর্যায়ে যে তুমি মরে যাবে, মরে যাওয়ার পরে তোমার পরবর্তী জীবন অনেক সুখের হবে। এই যে মোটিভেশন করে একটা 22 বছর 24 বছর 25 বছরের তরুণকে ওই পথে নিয়ে যাওয়া হয়, কাজে সেখানে মোটিভেশনের শক্তিটা অনেক বেশি। সে তার জীবন, চাহিদা, সুখ, প্রেম, প্রীতি সমস্ত কিছু ছেড়ে দিয়ে কিন্তু সে ওই জায়গাটাতে চলে যায়। তার মানে এখানেও বিষয়টা আমাদের দেখার বিষয় আছে। তাকে শুধুমাত্র আর তাকে টিপিক্যাল ক্রিমিনাল হিসাবে আমি দেখতে রাজি না। একটা ভায়োলেন্সে কিন্তু সে কিন্তু টিপিক্যাল ক্রিমিনাল না, অন্য ক্রিমিনাল যারা চুরি করে ডাকাতি করে সেটা না। সে মনে করে যে সে একটা বিশ্বাস থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজটা গেছে। সেই কারণেই আপনার শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স দিয়ে এটা হবে না, এটাকে সোশ্যাল মেজার্স দিয়ে, আপনার পলিটিক্যাল মেজার্স দিয়ে, সোশ্যাল মেজার্স দিয়ে আপনাকে এটা মোকাবেলা করতে হবে। ঠিক আছে, এই নিয়ে আসলে আমরা একটু পরে আলোচনা আসছি। এখনই আরেকটা প্রশ্ন নিয়ে আমি একটা প্রশ্ন নিয়ে শেষ করে দিই, স্টুডেন্টদেরও অনেক রাত হয়ে গেছে। আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে নাইমুল ইসলাম খান স্যারের কাছে। আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখেছি যখন গুলশানে হোলি আর্টিসানে হামলাটা হয়, তখন আমরা দেখেছি যে
যখন হামলাটা হচ্ছে তখন বিভিন্ন মানে যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা গিয়ে যারা নেতৃত্বে ছিলেন অভিযানে তাদেরকে গিয়ে প্রশ্ন করছেন যে স্যার আপনাদের পরবর্তী প্ল্যানটা কি, আপনারা কিভাবে হচ্ছে জঙ্গিদের উপর হামলাটা করবেন। তো আমাদের যে আজকের যে আলোচ্য বিষয় জঙ্গি বিরোধী অভিযান, তো সেই জঙ্গি বিরোধী অভিযানে সাংবাদিকদের এই ধরনের ভূমিকাটা কি নেতিবাচক কোনো প্রভাব ফেলে কিনা। আর ঐক্যের ব্যাপারে যেটা হচ্ছে, আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেও কয়েকটা ভিডিও ক্লিপ দেখেছি যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন পর্যন্ত তারা কাদা ছোড়াছড়িতে মানে মনে হচ্ছে তারা এখনো কাদা ছড়িতে লিপ্ত আছেন, আমি বলবো এটা এরকম ভাবেই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি জানতে চাচ্ছি আসলে এই কাদা ছড়াছড়িটা আসলে কবে নাগাদ শেষ হবে। আসলে জনগণ তো শান্তি চায়, আমরা জানি বাংলাদেশ একটি শান্তির দেশ, অনেক সুখে শান্তিতে বসবাস করে আসছি, বাট এই যে সংকটটা মানে কিছুদিনের মানে এর শুরুহাট আসলে কোথায়? ধন্যবাদ। আমার মনে হয় যে এই কাদা ছোড়াছড়ি আমি গত কিছুদিন CNN, BBC এইসব দেখে দেখে পৃথিবীর কোথাও কোনো রাজনীতি আছে কাদা ছোড়াছড়ি নাই। মানে আমাদের চাইতে কত বেশি নোংরা, কত ন্যাক্কারজনক, মানে মানে ক্রুকেড হিলারি ছাড়া কথাই বলে না, এটা তো আমরা শুনছি আসলে। তো যাই হোক, তারপরে আবার ট্রাম্পকে কি ভাষায় যে সে এটা স্বাভাবিক মানুষ কিনা এই প্রশ্ন তোলা হচ্ছে। তো রাজনীতি এর বাইরে কিছু না, আমরা সুস্থতা দাবি করি। এখন সুস্থতা রাজনীতির ভিতরে আবার প্রচুর মানুষ থাকে যারা সুস্থ ধারার কথাবার্তা বলেন, তো সেটা নিয়ে আমি আর বিশেষ কোনো মন্তব্য করতে চাই না। আমাদের যে মিডিয়ার ভূমিকার কথাটা বলা হয়, আমি ব্যক্তিগতভাবে মিডিয়ার তো উইকনেসেস থাকেই থাকে, মানে মিডিয়ার একটা প্রবণতা থাকে যত বেশি দেখানো যায়, জানানো যায়, এটার জন্য সর্বাত্মক চেষ্টা করা। এটা আমরা জার্নালিজমের স্টুডেন্ট হিসেবে এটাই শিখেছি, এটাই চেষ্টা করতে হবে। এটার মধ্যে কিছু এথিক্যাল দিক আনা হয়, যে একটা শিশুর জন্য যেন একটা হত্যা দৃশ্যটা আমরা না দেখাই, এইরকম করে করে কিছু এথিক্যাল দিক আছে। মাকেও যাতে প্রশ্ন না করি যে আপনার সন্তানটা মারা গেছে কেমন লাগছে, হ্যাঁ, মানে একটা শিশু বিষয়ক বা একটা হত্যাকাণ্ড বিষয়ক মানুষের মানে মানসিক অবস্থাটার উপরে ভিত্তি করেও তাকে প্রশ্ন করা, এইগুলি আমাদেরকে শেখানো হয়েছে। তো কিন্তু হলি আর্টিজানের ঘটনাটা যেটা হয়েছে, যে সেখানে কিন্তু কেউ এসব জেনে যায়নি। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। এটা কিন্তু এর আগের পর্বে আমি বলেছি, সাংবাদিকরা ওইখানে গেছে এটা সাদামাটা দুর্বৃত্তের ঘটনা মনে করি। তো ওইখানে যখন চলে গেছে এবং লাইভ চলছে, তখন কিন্তু জিনিসগুলি গ্র্যাজুয়ালি ডেভেলপ করতেছে। তো ডেভেলপ করতেছে তখন নাও দ্য চ্যালেঞ্জ ইজ, আমি তো ক্যামেরাটা কিছু না বুঝিয়ে অফও করতে পারবো না, কিছুটা বলতে হবে। তো সেই বলার জায়গাটা আপনি দেখেন, শুধু কি মিডিয়া, আমি বলেছি যে পুলিশও তো ভুল করেছে। নাহলে ওসি বনানী ওখানে যায় কিভাবে সিভিল ড্রেসে গিয়ে জাস্ট উনি মৃত্যুবরণ করে নিলেন। তার মানে উনি তো এইরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনে, উনি প্রফেশনাল বাহিনীর লোক হিসেবে তার যাওয়ারই কথা না, তার তো অ্যাসেস করার কথা প্রথমে, তারপরে তার মানে অন্যান্য রিসোর্স মোবিলাইজ করার কথা, তারপরে যাওয়ার কথা। তো সেটা হয় নাই, উনি অ্যাসেস করতে ভুল করেছেন, আমরাও যেরকম অ্যাসেস করতে পারি না। পরে কি হয়েছে, যে মিডিয়ার এই আবেগ আপ্লুত অবস্থায় কেউই সরে যেতে চায় না। কিন্তু আমি মনে করি যে আমাদের ফোর্সেসের দরকার ছিল কিছুটা চাপ সৃষ্টি করে তাদেরকে ধাক্কে ধাক্কে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে গিয়ে তারা যা করে তা করুক। মানে এটাও আমি পৃথিবীর যে কোনো জায়গায় দেখি, কি করে তারা ওই অ্যাক্টিভ ক্রাইম সিন ইয়ে করে দেয়, একেবারে মানে মার্ক করে দেয়, ওই ফিতা টিতা দিয়ে দেয় যে এটা অ্যাক্টিভ ক্রাইম জোন বা ক্রাইম সিন। তার মানে এইখানে অপারেশন চলছে, এখন এটা এর ভেতরে আপনি আসবেন না, আপনি কি করবেন আপনি করেন, সেটা ইনফরমেশন পাবেন না। লাইভ কি দেখাবে, লাইভ আশেপাশে বাড়ি ঘর দেখাতে পারবে, আর কিছু না। সো অন্য কিছু তো সে পাচ্ছে না। আর তারাই পুলিশই বলে যায়, ডালাসের ঘটনায়ও পুলিশ আসলো, একটা ইনফরমেশন দিল, বললো যে এখন এখান থেকে আমি আবার আমার অপারেশন প্ল্যানিং এ চলে যাব, ইট উইল টেক কাপল অফ আওয়ার্স when I come again. In the meantime আর কেউ এখন আসবে না, সেটা জানিয়ে চলে গেল। এইরকম হলেও তাদেরকে, এবং সেটা মোটামুটি করা হয়েছে। পরের দিকে কিন্তু আর লাইভ ছিল না, স্পেশালি যখন
অপারেশন থান্ডারবোল্ট হয় তখন তো একেবারেই না, তখন দূরেই গেছিল। তো মিডিয়ার এই মিস্টেক, আরেকটা কারণেও মিস্টেক হয় যে এই ধরনের ঘটনাও তো আমাদের জীবনে প্রথম, যার জন্য মানে ওসি বনানী মারা যায় একই কারণে আমারও মিডিয়ার ওখানে মিস্টেক হয়, কারণ এটাই প্রথম ঘটনা। এর আগে আমরা আরেকটা বড় ঘটনা যেখানে মিডিয়ার মিস্টেক নিয়ে আলোচনা করি হলো বিডিআর এর হত্যাযজ্ঞটা। এই বিডিআর এর হত্যাযজ্ঞটাও তো আমরা আসলে আমাদের কাছে যে কোনো ঘটনার মতো মনে হয়েছে, আমরা নিয়ে ক্যামেরা নিয়ে হাজির। এখন আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই, ওখানে ক্রাইম সিন বলতে কেউ বলারও নাই, কিছু নাই। এমনকি অনেক হাই র্যাঙ্কিং পুলিশ এন্ড আদার অফিসিয়ালস, মিলিটারি অফিসিয়ালস কিন্তু ছিলেন আমাদের সাথে, কেউ কিন্তু ওইখানে আমাদেরকে বলে নাই যে এটা শুট না করাটা ভালো হবে, আপনারা জেন না, ওইরকম কোনো বাধা ছিল না কিন্তু বিডিআর এর ঘটনাটার সময়। তো আমার মনে হয় যে ওইটাও ছিল আমাদের জন্য একটা অদ্ভুত ঘটনা, আমরা এরকম আর জীবনে দেখি নাই। এবং এটা তো গেল ধরেন মিলিটেন্সি রিলেটেড। এর আগে আমরা মাগুরছড়ায় যখন ওই গ্যাস ফিল্ডে ইয়েটা হয়, মানে আগুন লেগে যায়, ওই ঘটনাটা কভার করতে গিয়ে কিন্তু আমাদের মিডিয়া হিমশিম খেয়েছে, কারণ এটাও মানে আমাদের স্বাধীনতার পরে এরকম কোন ঘটনা আমরা দেখিনি। এবং এটা করতে গিয়েও আমরা পরে এটা নিয়ে আমরা আমাদের একটা প্রতিষ্ঠান থেকে আমরা একটা পরবর্তীতে একটা রাউন্ড টেবিল করেছিলাম যে মিডিয়া কত রকম মিস্টেক করেছে। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং যে এত ধরনের মিস্টেক, মানে কি ইকুইপমেন্ট ব্যবহার করা হচ্ছে, এগুলির নামও দেখা হচ্ছে। তখন একটা ঘটনায় ডেইলি স্টারে ওই রোড রোলারকে বুলডোজার লেখা হচ্ছে, এই জাতীয় ভুল আর কি, আমরা কিছুই বুঝি না। তো আমার মনে হয় যে এটা আমাদের মিডিয়াও আমাদের এই ঘটনাগুলির সঙ্গে সঙ্গে আমরা শিখছি, আমাদের ত্রুটি বিচ্যুতির ভিতর দিয়ে আমাদের মিডিয়ার যেভাবে এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়েছে, সেইভাবে অভিজ্ঞ লোকজন প্রতিটি টেলিভিশনে তো অত সংখ্যায় থাকে না যে এইগুলিকে সামাল দিতে পারবে। আচ্ছা, আমরা একটু ধন্যবাদ জানাই। ছাত্ররা অনেক কষ্ট করে এসছে এবং তারা মূল্যবান বক্তব্য রেখেছে, প্রশ্ন রেখেছে এবং শুনেছে। আশা করি আবারও আপনাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে দেখা হবে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু যাই, দর্শকদের কিছু প্রশ্ন আছে। খোকা নামের একজন দর্শকের প্রশ্ন, দেশের বেশিরভাগ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কি কখনো জাতীয় ঐক্য হয়? ঢাকার ইকবালের প্রশ্ন, জঙ্গি দমনে সরকারের এ ধরনের পদক্ষেপে কতটুকু সফলতা আসবে? নরসিংদীর আবুল কালামের প্রশ্ন, তাদের না মেরে অ্যারেস্ট করা যেত না? প্রশ্ন। ঢাকার মালিবাগ থেকে সানজিদের প্রশ্ন, কেন জঙ্গিরা এমন করছে? ঢাকার ওয়ারি থেকে মোহাম্মদ রিয়াদ জানতে চেয়েছেন, অনেকে বলে সরকার কেন জামাতকে নিষিদ্ধ করছে না? দর্শকের প্রশ্ন, নিষিদ্ধ করার আগেই যাদের এই অবস্থা, নিষিদ্ধ করলে কি হবে? এই প্রশ্নগুলো আছে, আপনার আলোচনায় এটার জবাব দেবেন। তবে এই পর্যায়ে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা তো আলোচনা করছি যে হলি আর্টিজানের ঘটনার পর থেকে একটা জাতীয় ঐক্যের কথা, ঐক্যের নানান রকম খবরাখবর দেখছি যে বিএনপির পক্ষ থেকে একটা ঐক্যের উদ্যোগ নেওয়া হয়েছে, জামাতকে বাদ দিয়ে, যদি আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, কিন্তু তারা অন্যান্য শক্তিগুলোর সাথে বৈঠক করছে। ডক্টর কামাল হোসেন চৌধুরী, আবার আজকে সৈয়দ আশরাফ বললেন যে তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের দিয়ে ইভেন জামাত বিএনপিও থাকতে পারে, অসুবিধা নেই। এই ধরনটা আপনার কেমন মনে হচ্ছে? আচ্ছা, তার আগে আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না, ঐক্যের ব্যাপারটা তো ওই যে আমি প্রথম শুরুতে বলেছিলাম যে আজকের আলোচনায় দুটো অংশ আছে। একটা যেটা এতক্ষণ পর্যন্ত অনেক বেশ গভীরে গিয়ে বিশ্লেষণ ইত্যাদি করার চেষ্টা করা হয়েছে, হয়তো আরো করা যেত, যাই হোক, সেটা হচ্ছে কি অভিযানের দিকটা আর কি, অভিযান। আর আরেকটা দিক হচ্ছে ঐক্য। এখন আমরা বোধহয় একমত একটা ব্যাপারে যে শুধু পুলিশি অ্যাকশন বলতে যা বোঝায়, এটা দিয়ে জঙ্গি দমন ইত্যাদি কোনো কিছুই সম্ভব নয়। তার কারণ এই যে এখন সংকটটা দেখা দিয়েছে, এটা কোনো সরকারের বিরুদ্ধে নয়, এটা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, এটা সমস্ত দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে। এবং সেই জন্যই এখানে দরকার যেটা, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। সবাইকে, কেউ যদি এখন নাই, অবশ্য আমি জানি, এবং মাননীয় প্রধানমন্ত্রী তো বারবার বলেছেন ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, অবশ্য তার ঐক্যের ব্যাখ্যাটা কি রকম সেটা আমি বলতে পারবো না। তো আমি মনে করি হ্যাঁ, ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ একেবারে সেই আপনার টেকনাফ থেকে তেতুলিয়া, সাতক্ষীরা থেকে তাহবিল, সবখানে আর কি সবাই অন্তর থেকে ঘৃণা করছে,
অনুভব করছে, ঘৃণা করছে এবং এটাকে প্রতিরোধ করার জন্য উন্মুখ হয়ে আছে। আজকে যদি তাদের বলা হয় যে আপনারা সবাই 16 কোটি চলে আসেন, রাস্তায় নেমে যান, যদি সেরকম একটা ডাক দেওয়া যায়, মনে করুন 71-এর ডাকের মতো একটা ডাক যদি দেওয়া যায় যদি আর কি, তাহলে পরে জাতি মানসিক দিক থেকে প্রস্তুত। এখন কথা হলো মানসিক প্রস্তুতির পরে যেটা আসল অ্যাকশনের দিকটা যেটা আর কি, সেটার আমরা কতটুকু দেখতে পাচ্ছি। হচ্ছে ইদানিং শুরু হয়েছে বেশ কিছু প্রতিবাদ মিছিল, মানববন্ধন ইত্যাদি হচ্ছে। সেখানেও সরকারি উদ্যোগটাই বেশি লক্ষণীয়। সেখানে সরকার দলের উদ্যোগটা অর্থাৎ আওয়ামী লীগের উদ্যোগটাই বেশি এবং তাদের ম্যানিফেস্টো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রধান বিরোধী দলের কাছে আমি আশা করেছিলাম যে আরো কিছু হবে, এই ধরনের কিছু না হোক অন্তত মানববন্ধন জাতীয় কিছু হবে। তারা অবশ্য সঙ্গে সঙ্গে বলে আমরা কিছু করতে গেলে পরে তো আমাদের উপরে আবার হামলা তামলা ইত্যাদি হয়ে যাবে, বা আমাদেরকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে আমরা এটার সঙ্গে জড়িত আছি জামাতের সঙ্গে হাত মিলিয়ে, এবং এটা পার্লামেন্টে পর্যন্ত বলা হয়েছে শীর্ষ পর্যায় থেকে। এখানে কিন্তু একটি ছাত্র বলেছেন বোধহয় কাদা ছুড়াছুড়ির কথাটা বলেছেন, নাইমুলও যেটা বললেন আর কি, কাদা ছুড়াছুড়ি করে কিন্তু এই সমস্যার কিছুতেই সমাধান হবে না। বরং উল্টো আমরা যারা সন্ত্রাসী, যারা জঙ্গি, আইএস, হেন তেন যে নামেই ডাকি না কেন, তাদের সুবিধা করে দিচ্ছে। কারণ আমরা তো ব্যস্ত কাদা ছুড়াছুড়িতে। আপনি আওয়ামী লীগ, আমি বিএনপি, বা আমি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আমরা যদি খালি নিজেদের মধ্যে বক্সিং করতে যদি ব্যস্ত থাকি, তাহলে আসল যে সে কিন্তু এই সুযোগে সে দেখলো যে জাতির অ্যাটেনশনটা, জাতির মনোযোগটা চলে গেছেন এদের কাদা চোরাচুরির মধ্যে, এদের ইনফাইটের মধ্যে চলে গেছে। অতএব আসো আমি প্ল্যানিং করি কল্যাণপুরে বসে, আমি লালবাগে বসে, আমি অন্য কোথাও ইব্রাহিমপুরে বসে হেন তেন করে সে তার কাজকর্ম চালিয়ে যাবে। এই প্রসঙ্গ হঠাৎ করে মনে পড়লো, নাইমুলের সন্তান এসে যে স্কুল থেকে এসে হাঁপাতে হাঁপাতে বললে আব্বা আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে, নোটিশ এসছে আপনার কাছে লিখতে। আমিও শুনলাম, আমার এক ভাগনা ফোন করে বললো যে তার বাচ্চারা স্কুলে গেছিল, খবর নিয়ে আসছে যে আর যেতে হবে না কিছু অনির্দিষ্টকালের জন্য। আমরা কি এটা সমাধান দিচ্ছি স্কুল বন্ধ করে? আপনি আজকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বন্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। ওয়াই? অন্য স্কুলের উপরে এরকম হামলা হতে পারে না, আল্লাহ না করুক। সুনির্দিষ্ট হুমকি আছে না সুনির্দিষ্ট নাম ধরে নাইমুল ব্যাপারটা হয়েছে কি, এটাও তো আর একটা ট্যাকটিক্স হতে পারে, না যে আমি কর্তৃপক্ষের মনোযোগ ইংলিশ মিডিয়াম বা ওই কয়েকটি স্কুলের দিকে আমি ডাইভার্ট করে দিলাম, দিয়ে আমি আসলে কাজ করলাম। খোদা না খাস্তা একটা বাংলা মিডিয়াম স্কুলে যদি কালকে বাংলাদেশের শপিং মলে অ্যাটাকের কথা বইলা করা হইল গিয়া ফ্রান্সের শপিং মলে, না সেটা তো যাই হোক, সেটা তো দুই দেশের ব্যাপার। কিন্তু আমাদের দেশের মধ্যেই ইংলিশ মিডিয়ামকে টার্গেট করে এখন আমি একটা হুমকি দিয়ে দিলাম বা উড়োচিঠি দিয়ে দিলাম বা একটা কিছু দিলাম, এটা নিয়ে হইচই শুরু হয়ে গেছে, স্কুল বন্ধ দিয়ে দেওয়া হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সরকার এখানে পুলিশ র্যাব ট্যাব সমস্ত পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু এই ফাঁকে আমি করলাম কি, যা তোদের অ্যাটেনশন ওদিকে ডাইভার্ট করে দিছি, আমি এবার কি বাংলা মিডিয়ামের কিছু খোদার কাছে কিছু করে বসলাম আর কি। যাই হোক, এটা এভাবে হবে না, যেটা মাহফুজুল্লাহ ভাই একটু আগে বলেছিলেন যে একটা হোলিস্টিক, একটা সামগ্রিক একটা অ্যাপ্রোচ নিতে, এবং সামগ্রিক অ্যাপ্রোচ না মানে হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, এবং জনগণকে সম্পৃক্ত করতে হলে জনগণের ঐক্যটা দরকার। আসুন এবার একটা সরাসরি ঐক্যে যাই। কিভাবে হতে পারে? হ্যাঁ, কিভাবে হতে পারে? ঐক্যের ডাক আপনি বা আমি কি করলে হবে? এটা আপনি বা আমি বা জেনারেল সাহেব বা মাহফুজুল্লাহ সাহেব আমরা ডাক দিলে তো হবে না। এইখানে বাংলাদেশে বা সব দেশেই এই ধরনের কর্মকাণ্ড, উই লাইক ইট অর নট, আমরা চাই আর না চাই, এটা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পূর্ণ রকম ভাবে। এটা কোথায় এরকম? আমি এক্সাম্পল দেখি না, আমি ফ্রান্সে এরকম সর্বদলীয় বৈঠক ডাকতে না, দরকার নাই আমাদের। আমি বলছি আমাদের দেশে আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। আপনি দেখুন আমাদের দেশে যত বড় বড় আন্দোলনই বলুন, যত বড় বড় কর্মকাণ্ডই বলুন না কেন, সবগুলা কিন্তু এরকম ভাবে ঐক্যবদ্ধভাবে হয়েছে, আলাদাভাবে হয় নাই। স্ট্রাকচারটা কি? আচ্ছা, ঐক্যবদ্ধের স্ট্রাকচারটা আমি যদি সেই আপনার প্রশ্নের উত্তরে যদি আপনাকেই প্রশ্ন করি, 71 সালে আমাদের স্ট্রাকচারটা কি ছিল? 71 সঙ্গে এটা তুলনা করা যায় না? তুলনা নিশ্চয়ই করা যাবে না। তখন শুনে দ্যাট ওয়াজ পুরা মুক্তিযুদ্ধের একটি সরকার নিয়ন্ত্রণ করেছে, সবাই পার্টিসিপেট করেছে, বাট দ্য কন্ট্রোলিং অথরিটি, বাট রেগুলেটিং বা ড্রাইভিং বলেন, ইন্সপায়ারিং, তখন তো বাংলাদেশের
কেউ বলে অস্থায়ী বলে, এখন এটাকে বাংলাদেশ সরকার। না, এটা তো পরে, তার আগে মুক্তিযুদ্ধ শুরুর আগে যে জাতিকে ঐক্যবদ্ধ করা হলো, যতগুলা পলিটিক্যাল পার্টি ছিল কেউ তো বলে না আমরা মুক্তিযুদ্ধ সমর্থন করে না, যাবো না, মুক্তিযুদ্ধে যাবো না। সেখানে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন বঙ্গবন্ধু যে 7ই এপ্রিলের যে এই কথা কি সত্যি যে যাবো না বলে নাই? অনেক দলই তো, আমার বাবার দলই তো যায় নাই। না, অনেক দলের ভোটের পার্সেন্টেজও কম ছিল, অনেক দল, মুষ্টিমেয় কয়েকটা দল। না, এটা আপনি জামাতে ইসলাম, নিজামে ইসলাম, জামাতে ইসলাম, মুসলিম লীগ বা একটা গৌণ অংশই ছিল। গৌণ বলে আমরা এত গৌণ না। আচ্ছা ঠিক আছে, বাদ বাকি সমস্ত জাতি আজকে তো এটা একেবারে সর্বজনের স্বীকৃত একটা সত্য যে সেই সময় জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, 71-এ হয়েছিল, except let us say 5% of the people, not more than that, more than that was against, let's say 10%. একটা মেজারমেন্ট পাওয়া যায় হচ্ছে 70 সালের ইলেকশনে আওয়ামী লীগের বাইরের যে ভোটটা ছিল সেটি অপোজিশন হয়ে গেছিল। তাহলে সে ভোটের সংখ্যা তো প্রায় 20% উপরে হবে। I'm not very sure, আমার কাছে more than 20%। যারা ভোট দেয় নাই আওয়ামী লীগকে, তারা যে সবাই একেবারে আপনার পাকিস্তানের জন্য দাম ধরে দিয়েছিল। আমি তর্কের খাতিরে ধরে নিলাম 20%, 25%, let's say 30%। 30% কে বাইরে রেখে তর্কের খাতিরে বলছি, কিন্তু আপনি বাকি 70% কে তো আপনি একত্র করতে পারেন তো বটে। ওয়ান, সেকেন্ডলি, যদি সরকার যদি মনে করেন যে আমরা ঐক্য করে ফেলেছি, সব একত্র হয়ে গেছে, খুব ভালো কথা, এই আত্মপ্রসাদ আমিও নিতে চাই, সরকারও নিচ্ছেন, আপনিও নিচ্ছেন, আর এটা একটা বাস্তব সত্য। এটা একটু আগে আমি বলছিলাম, মানসিক দিক থেকে আজকে ঐক্যবদ্ধ সবাই আমরা হয়ে গেছি, কিন্তু যদি শারীরিকভাবে যদি প্রকাশ্য যদি ঐক্যের দরকার হয়, তাহলে কিন্তু রাজনৈতিক প্রত্যেকটি দলের পক্ষ থেকে এরকম একটা আহ্বান, প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে ঐক্যের কথা বলতে হবে। ঐক্যবদ্ধ, তা না হলে পরে আপনি ঠিক প্রয়োজনের মুহূর্তে কিন্তু সেই আমরা এটা যে বলি, রশিদ ভাই যে প্রশ্নটা করেছেন কিভাবে হবে কি হবে, এটা আসলে আমরা কেউ বলি না, অনেস্টলি স্পিকিং জানি না, বলি না, জানি হয়তো কেউ, কিন্তু আমি অনেক সাথে জানতে চাইছিলাম যে এটা কিভাবে হবে, ধাপগুলি কি। আমি ধরে নিচ্ছি, ধরেন মাননীয় প্রধানমন্ত্রী এটা করবে না বা খালেদা জিয়া করবে না, কিন্তু তারা যদি করতে চাইতো তাহলে কি করতে পারত। আমি এইরকম বলছি, আমাদের মুক্তিযুদ্ধ আনলে হবে না, আমি বলছি এইরকম একটা সিচুয়েশনে পৃথিবীর কোথায় হচ্ছে ঐক্য, আমার এটা দেখাইতে হবে। একটা জায়গাতে একটা ঐক্য হয়েছে, ভারতে হয়েছে, ভারতে কি কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য ভারতীয় জাতীয় ঐক্য হয়েছে, মানে আমার কথাটা কোথায় জাতীয় ঐক্য হয়। আমি কিন্তু এটার বিরুদ্ধে যাওয়ার জন্য বলছি না, বুঝার জন্য। মানে একটা যদি ধরেন, আমরা ধরে নিই যে একটা জাতীয় কনভেনশন ডাকা হলো, না কোথায়, এর আগে কোথায় হয়েছে? হয়নি, একটা দৃষ্টান্ত হইলে অসুবিধা, মানে প্রয়োজন আছে কিনা? না প্রয়োজন আমার মনে হয় না যে ওই রকম কোন জাতীয় ঐক্যের ব্যাপার আছে। কারণ হলো, মানে হলে ভালো হতো কিনা, আমাদের একটা গভর্নমেন্ট আছে, তারা তাদের অ্যাকশনে যাচ্ছে, এটার সাথে আমরা যারা মনে করব যে এটা একটা খারাপ কাজ, আমি আমার কন্ট্রিবিউশনটা রাখবো, আমার যেভাবে কন্ট্রিবিউশন রাখার বুদ্ধি বিবেচনা হবে, পরামর্শ দিয়ে, ইনফরমেশন দিয়ে, আমার মনে হয় এইটাই পরে বিশ্লেষিত হয় এক জাতীয় ঐক্য হিসেবে। কারণ মহজুল ভাই যে কথাটা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়েও এইরকম কোন সর্বদলীয় সভা হয়ে জাতীয় ঐক্য হয় নাই। কবে? আমার এরকম কোন তার জন তারিখ মনে নেই, কোনদিন হয় নাই। আপনি যত পার্টি দেখেন, ইভেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, এটা যে যার সিদ্ধান্তে ছিল, আমি শুনি নাই তো যে এরকম কোন জাতীয় ঐক্য হয়েছে। কিন্তু ওই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ ছিল, সেটাই তো মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেলেছেন জাতীয় ঐক্য হয়ে আছে। আপনি বলেছেন, আমি দর্শকদের প্রশ্ন করলেন, এটা আমি বলতেছি কেন, ধরেন আমরা যদি একটা জিনিস যেটা আসলে যেটার কোনো বাস্তব স্ট্রাকচার হবে না এটা বলতে থাকি, তাহলে আমাদের একটা সারাক্ষণ ব্যর্থতা বোধ থাকে, মনে হয় যেন আমরা কি যেন করলাম না। আসলে এরকম কোনো কিছু হওয়ার নয়, এইরকম কোনো কিছু হবে না, পৃথিবীর কোথাও হয় নাই, কোন ঘটনা এরকম ভাবে ঘটে না। আচ্ছা মাহফুজুল্লাহ ভাই একটু মতামত চাচ্ছি। মানে এইভাবে জাতীয় ঐক্য বলতে কিছু হয় না। তাহলে ওই যে প্রশ্নকর্তার খোকা যেটা বললেন যে দেশের বেশিরভাগ জনগণকে বাদ দিয়ে, কোথায় পেয়েছেন ওই দিন, আমি একটা কথা বলি, এই যে উনি বললেন যে দেশের বেশিরভাগ মানুষকে বাইরে রেখে, তো উনি বেশিরভাগ মানুষকে বাইরে রাখছে কে? উনি কোথায় দেখলেন, কিভাবে দেখলেন যে বেশিরভাগ মানুষকে বাইরে রাখা হয়েছে? এটা তো একটা কথার কথা।
ওই দিন ওবামাকে একজন জার্নালিস্ট প্রশ্ন করেছিল ঠিক এরকম একটা কথা, যে ট্রাম্পের এই বক্তৃতার পর আমেরিকার অনেকেই ভাবছে, অনেক মানুষ ভাবছে যে থিংস আর নট অল রাইট। তখন ওবামা তাকে প্রশ্ন করছে, আপনি যে এটা বললেন, আপনি কি অধিকাংশ মানুষের সাথে কথা বলে এসছেন? কেউ কি এটা নিয়ে কোনো সার্ভে করেছে? সেটার রেজাল্ট আপনি বলছেন? বলছেন না। দেন ইউ আর এডিটোরিয়ালাইজিং। আপনিও জানেন না আপনি কেন বলছেন কথাটা। আমি এই জন্য বললাম। আমি তিনটা ঘটনা বলি, তারপরে ওই জাতীয় ঐক্যের জবাবটা দেবো। এর মধ্যে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে সোশ্যাল মোবিলাইজেশনের বিষয়। সোশ্যাল মোবিলাইজেশনে নর্মালি একটা টার্গেটকে অ্যাচিভ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়, সেটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হচ্ছে বাংলাদেশে একবার ঘটেছিল, সেটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টা নিয়ে আপনার কনস্টিটিউশনে থাকবে কি থাকবে না, সরকার বিভিন্ন দল ব্যক্তি এদের সঙ্গে আলোচনা করেছিল। রেজাল্টটা হয়তো নেগেটিভ হয়েছে। সংসদীয় ব্যবস্থায় পুনঃপ্রবর্তন, মানে কেয়ারটেকার ব্যবস্থা বিলুপ্ত করার ব্যাপার নিয়ে আর কি, এই মানে আওয়ামী লীগের সময়। 3 নম্বর হচ্ছে অনেক তারও আগের কথা বলছি, এই ধরনের না না আমি আসতেছি ভাই, বহু বিষয় না বহু রকমের মানে ইয়ে আছে। জিএসটি নিয়ে একটা ঐক্য করার চেষ্টা করতেছে না না, উদাহরণ আমি সেগুলির সেই উদাহরণ যাচ্ছি। আমি শুধু ঘটনা, মুক্তিযুদ্ধের সময় সর্বদলীয় একটা উপদেষ্টা পরিষদ করা হয়েছিল, মানে আপনার আওয়ামী লীগ এবং অন্যান্য সবাই মিলে, মাওলানা ভাসানী, তারপরে মনি সিং, সবাই মিলে একটা করা হয়েছিল, যাতে মুক্তিযুদ্ধটাকে একটা সর্বদলীয় চরিত্র দেওয়া যায়। এরকম উদাহরণ একেবারে নাই যে তা না। আজকে আপনি অনুষ্ঠানের শুরুতে আপনি যে সমস্ত ক্লিপস দেখিয়েছেন, এই ক্লিপসের মধ্যে দিয়ে এটা একদম খুব স্পষ্ট হয়ে গেছে বা খুব পরিষ্কার যে এই প্রশ্নে দেশের যে দুটি বড় রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনো ঐক্য হবে না। এর কারণটা হচ্ছে আওয়ামী লীগের কোনো রেকর্ড নাই ঐক্যবদ্ধ কোনো রকমের পরিষ্কার মানে অবস্থানের। দ্বিতীয় হচ্ছে, যেহেতু এখন ঐক্যের প্রস্তাবটা এসছে, বেগম জি আগে বলেছেন, এখন যদি আওয়ামী লীগ এটা মেনে নেয় তাহলে আওয়ামী লীগের জন্য এটা একটা রাজনৈতিক ক্যাপিচুলেশন বা রাজনৈতিক ডিফিটের প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে যাবে। আর 3 নম্বর হচ্ছে, আওয়ামী লীগ যে সমস্ত মন্তব্য করে বিএনপি সম্পর্কে, সেই সমস্ত মন্তব্যের পরে আওয়ামী লীগ কি করে বিএনপির সঙ্গে এই প্রশ্নে এক জায়গায় দাঁড়াবে। যেমন এই আজকের ক্লিপিং এর মধ্যে ছিল যে নাসিম সাহেব বলছেন যে চিহ্নিত জঙ্গি, তারপরে ঐক্যের ডাক, এগুলি ভাওতাবাজি প্রধানমন্ত্রী সংসদে বলেই দিয়েছেন। কাজে আপনি তো শত্রুকে চিহ্নিত করে রেখেছেন আপনার রাজনৈতিক বক্তৃতায়। তো আপনি রাজনৈতিক বক্তৃতায় যাকে শত্রু হিসাবে চিহ্নিত করে রাখেন, মানে মিত্র নয়, তার সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়া কোন রকমের কোনো ঐক্য হবে বলে আমি বিশ্বাস করি না। বিএনপি মনে করতে পারে, বিএনপির এই আহ্বানে কাজ হবে, অন্যেরা আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার যে রাজনৈতিক শিক্ষা, তাতে আমি মনে করি যে এই প্রশ্নে কোনো অগ্রগতি হবে না। মানে আওয়ামী লীগ বিএনপি একটা জায়গায় দাঁড়াবে না। হয়তো এটা হতে পারে আলাদা আলাদা ভাবে, হয়তো বিএনপির সঙ্গে হয়তো কেউ কেউ যেতে পারে, আওয়ামী লীগের সঙ্গে তো আছে 14 দল, এটা হতে পারে। কিন্তু এই যে আওয়ামী লীগ বিএনপি এসে সমাজে যে বড় দূরত্বটা বা ফাটলটা আছে, সেইটা আপনার দূরীভূত হবে বলে আমি মনে করি না। আবার এখন ধরেন নতুন নতুন উপাদানও আসছে। এই যে এসটি ইমাম সাহেবের যে বক্তব্য, সেখানে আবার জাসদকে নিয়ে আসা হয়েছে একটা উপাদান হিসেবে। এই সমস্ত জিনিসটা এত বেশি কনফিউজিং। আবার আপনার আমাদের যিনি আগে স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, এখন বর্তমানে জনপ্রশাসন মানে আওয়ামী লীগের যিনি সেক্রেটারি, তিনি কি বলেছেন যে ওই পর্যায়ে, স্থানীয় পর্যায়ে নির্বাচিত বিএনপি, জামাত, তাদেরকে নিয়েও একটা প্রতিরোধ কমিটি করা যাবে। আমি জানি যে এর আগেও যখন একবার আপনার কয়েকদিন আগে আপনার টেলিকনফারেন্স হয়েছিল, ডিসিরা সবাইকে, অন্যান্য দলের লোকজনকে উপস্থিত হতে বলেছিলেন, বিএনপির লোকজনকে। এখন পুরো বিষয়টা হয়তো ওই পর্যায়ে পর্যন্ত একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু কেন্দ্রীয়ভাবে কোন রকমের কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে বলে, মানে কোন রকমের কোনো ঐক্য হবে বলে আমি নিজে বিশ্বাস করি না। হ্যাঁ, এখন যেটা হতে পারে সেটা হচ্ছে যে মানুষ তার নিজের নিরাপত্তার স্বার্থে সে যা তার রাজনৈতিক আনুগত্যের যেখানে আছে সেখান থেকে সে ফিল করবে যে এটাকে আমার মোকাবেলা করা উচিত, কর্মকাণ্ড করা উচিত। বিভিন্ন দল থেকে সেমিনার, সভা, শোভাযাত্রা, এগুলো নানান জিনিস হচ্ছে, বিএনপিও করছে, আওয়ামী লীগও করছে, ওই পর্যন্ত। কিন্তু আমি নিজে মনে করি না, বা আমি এটা মানে মনে করবার মতো কোনো যুক্তিসঙ্গত কারণও আমার কাছে নাই যে আওয়ামী লীগ আর বিএনপির কোন রকমের কোন ঐক্য হবে এই প্রশ্নে। আপনার কি মনে হয়? আলোচনা খুব জটিল হয়ে গেছে। আমি যেটা মনে করি, ফার্স্টে যে ঐক্যের যে স্ট্রাকচার, আমরা সবাই এটা সম্পর্কে খুব ধোঁয়াশা, যে কোন স্ট্রাকচারের ভিতর দিয়ে যাবো। তো যারা রাজনীতিবিদ আছেন তারাও কিন্তু কোনো একটা জিনিস, আমরা তো জনগণ, আমাদের কাছে এই ফ্রেমওয়ার্কটা দিতে পারেনি। এখন আমরা নিজেরা চেষ্টা করছি কিছু একটা ফ্রেমওয়ার্ক চিন্তা করে বের করা যায় কিনা।
প্রথম ঐক্যের জায়গাটা সৃষ্টি হয়, আপনার সাথে আমার বন্ধুত্ব হবে যদি কিনা আপনার সাথে আমার কোনো ইন্টারেস্টের ক্ল্যাশ না থাকে। তো এখন যদি আপনি যে মেয়েকে প্রেম করেন, আমিও তাই সেই মেয়েটাকে প্রেম করি, তাহলে আমরা দুজন বন্ধু হব, এটি একটু একটু অস্বাভাবিক। কথাটা সত্য নাকি? একটু অস্বাভাবিক। না, না, কথাটা সত্য নাকি? তো আমি সেটাই বলছি যে এখন ইন্টারেস্টের জায়গাটা দেখতে হবে আর ইডিওলজির জায়গাটা দেখতে হবে। এখন ধরেন এখানে একটা যদি আমরা এটাকে ধরে নিই, জঙ্গিবাদ হচ্ছে জাতীয় সমস্যা, যে জাতীয় সমস্যার উপরে ঐক্য হলো কি হলো না, এটা তো পরের স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে আমার পজিশন কি, হোয়াট ইজ মাই পজিশন। আমি এই জঙ্গিবাদকে টলারেট করি আর করি না। তো আওয়ামী লীগের একটা অবস্থান হচ্ছে, তারা বলেছে যে জিরো টলারেন্স। বিএনপির টলারেন্স লেভেল কতটুকু সেটা আমরা জানি না। তো এখানে তখন সে আরেকটা টলারেন্স দিতে পারে যে আমি 100%। তারা তো ঐক্য বলেই তো কনভেনশনের কথা বলছে। ফার্স্ট হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল যে পজিশনটাকে ঠিক করতে হবে। যখন আপনার পজিশন এবং আমার পজিশন এই যে ঠিক হলো এবং এটির মধ্যে মিল হলো, এই মিল থেকে ঐক্য সৃষ্টি হয়। এখন আমি মনে করি ওনার সাথে একমত যে আমরা অনেক করতে পারি, কিন্তু আমি এখানে ইডিওলজিক্যাল একটা বড় ধরনের গ্যাপ দেখতে পাচ্ছি। যে আওয়ামী লীগ বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায়, বিএনপি বিশ্বাস করে ইসলামী মূল্যবোধের চেতনায়। তো এই জায়গাতে আপনি দুটো জায়গাতে এসে আপনি মিলাবেন কেমনে, এগুলো একটি। আরেকটি হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে যে আওয়ামী লীগ একটা সেকুলার সোসাইটির দিকে তারা নজর দেয়, টলারেন্ট সোসাইটি বা আপনি বলতে পারেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়। তো সেখানে বিএনপির যে বেসিক পলিসিটা ইজ অন রিলিজিয়ান বেসড। তো এই জায়গায় আপনি মিলাতে গেলে এখন জঙ্গিবাদটা যখন সামনে আসছে, এটা কিন্তু রিলিজিয়ান বেসড প্রবলেম। তো রিলিজিয়ান বেসড প্রবলেমে তো আমার একটা পজিশন নিতে হবে যে আমরা যেমন যারা আমরা সাধারণ নাগরিক আছে, আমরা বলি যে আমরা মুসলমান, আমাদের বাপদাদার কাছে যে ইসলাম আমরা শিখেছি সেটি শান্তির ইসলাম। ওই জঙ্গিরা যে ইসলাম করাচ্ছে, এই সহিংস ইসলাম, এটা আমার ইসলাম না, এটা জঙ্গিবাদের ইসলাম। তো এখানে সেটি বলতে হবে যে আমার ইসলাম বলতে আমি কি বুঝাচ্ছি, ইউ মাস্ট রিডিফাইন ইউর ইসলাম, বিকজ এট দিস মোমেন্ট এই পজিশনটা চলে এসছে। তো যতক্ষণ আপনি ইন্টারেস্টের স্বার্থের একটি সম্মুখিতা, কি বলবো, কনভার্জেন্স, যেটাকে আমরা ইংরেজিতে বলি, কনভার্জেন্স সৃষ্টি না হবে, ঐক্য হবে না। রাষ্ট্রের যে ঐক্যর জন্য কিন্তু একটি কনস্টিটিউশনাল একটা প্ল্যাটফর্ম আছে। এনি স্টেট, সব স্টেটে যে জায়গায় গিয়ে আপনি আলোচনা করবেন সেটা হলো পার্লামেন্ট। এখন ধরেন বাংলাদেশে যখন এলবিএ এগ্রিমেন্ট যখন রেটিফিকেশনে গেল, ভারতের একটা উদাহরণ দেখি, সব পার্টি এটা সাপোর্ট করেনি। তখন এই পার্লামেন্টের ভিতরে এটি আলাপ আলোচনা করার পরে তো বিজেপি থেকে একটা আহ্বান জানানো হলো যে বাংলাদেশের সাথে এই চুক্তিতে তো মেজরিটিতে পাশ হয়ে যাবে, কিন্তু আমরা চাই না যে কোনো ব্যক্তি এটার বিরুদ্ধে ভোট দেয়। তো ওই জায়গাতে একটা ঐক্য হলো এবং সেই ঐক্যের আউটপুটে যে কেউ বাংলাদেশের ওই এলবি এগ্রিমেন্টের এগেনস্টে একটি এমপিও ভোট দেয়নি। এটি একটা ঐক্যের ফল। তাহলে ওইখানে যে স্ট্রাকচারটা আপনার ন্যাশনালি বা কনস্টিটিউশনালি ক্রিয়েট করা আছে, এর বাইরে আপনি যদি স্ট্রাকচার করেন, তাহলে এটিকে কনস্টিটিউশন এটিকে সাপোর্ট করবে কিনা, সেটি এক সময় হয় যে হ্যাঁ সবাই মিলে আমরা অ্যাগ্রিড হলাম যে আমরা এটা কনস্টিটিউশনাল বাইরে এটা করছি, কিন্তু আমরা সবাই একমত। সেই জায়গাটাতে আমরা পৌঁছাই না। সো দেয়ার ইজ এ কম্পিটিশন। আর আরেকটা জিনিস আছে, ইনহেরেন্ট কম্পিটিশন বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিজ। কাদা ছোড়াছড়ির কথাটা আমরা এইভাবে নেই, হয়তো এটি তো দেখিনি যে কোনো দেশে কাদা ছোড়াছড়ি নেই। সেখান থেকে আমরা যে তত্ত্বে আসছি, যেমন আগে হকি খেলতে গেলে ড্রিবলিং বলতো আর কি, উভয় পক্ষ বল নিয়ে ড্রিবল করে। ইট ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গেম। ফুটবল খেলতে গেলে খেয়ারি করতে করতে যায়, ইন্টিগ্রাল পার্ট অফ দ্য গেম। এই কাদা ছোড়াছড়ি ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য পলিটিক্স। তো এটিকে আপনি বলবেন যে থাকবে না, এত আমার মনে হয় আমরা এরকম ইউটোপিয়ান কন্ডিশন কখনো পাবো না। আমাদের বক্তব্য হচ্ছে যে ডিফিকাল্টিজ উইল বি দেয়ার ইন দ্য ফিল্ড। আপনার উঁচা নিচা রাস্তা থাকবে, গর্তও থাকবে, এটির ভেতর দিয়ে আপনাকে চলতে হবে। সো এটির ভেতরেই আমরা চলবো। এখন এই চলার কৌশলটা কি হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন দুটো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল আছে যে সে তার স্বার্থের জন্য সে চাইবে না। সো দেয়ার ইজ এ কম্পিটিশন বিটুইন দ্য টু মেজর পার্টিজ। এটা ভারতীয় আছে, বিজেপি, কংগ্রেস, অলওয়েজ ফাইটিং। তো ওই স্বার্থের জায়গাটা যতক্ষণ থাকছে, আমরা কম্পিটিশন চাচ্ছি। আমরা যেটা চাচ্ছি না সেটা হচ্ছে
যদি কম্পিটিশনের ইন্টেন্সিটি যদি একটা লেভেল ক্রস করে সেটাকে বলে কনফ্লিক্ট। ইন্টেন্স কম্পিটিশন টার্নস ইনটু কনফ্লিক্ট, ওই কনফ্লিক্টে যাচ্ছি না। তো এখানে স্ট্রেট ওয়ে জঙ্গিবাদের সম্পর্কে সমস্ত পার্টি তার পজিশন ডিক্লেয়ার করতে পারে, সেটি আমরা দেখছি না। আমরা বলছি কেন দেখা যাচ্ছে তো জাতীয় ঐক্য তো কারোর পূর্ব শর্ত হইতে পারে না টু এক্সপোজ যে আমার ভূমিকাটা কি হবে। আমার কথাটা হলো যে রাজনৈতিক দলগুলো এই জাতীয় সমস্যা নিয়ে যার যার কাজ করতে থাকবে, এই কাজগুলিও কিন্তু তাদেরকে কনভার্স করাইতো, কিন্তু আমাদের এখানে কাজগুলি তেমন করা হচ্ছে না। কিন্তু কেউ ব্যাপকভাবে কাজ করে যে একটা কাছাকাছি যাওয়া, যে কাজ করতে করতে মনে হবে যে সমান্তরাল কর্মসূচি চলছে। আওয়ামী লীগের এখানে মানববন্ধন, তো ওইদিকে বিএনপির মানববন্ধন, এবার ঢাকা সারা দেশব্যাপী বিএনপির কর্মসূচি, এটা নিয়ে তো এগুলি যদি হতো এটা কিন্তু চোখে পড়তো। তো আপনি দেখেন যে অন্যান্য রাজনৈতিক দলের তেমন কোনো উৎসাহ উদ্দীপনা আছে কিনা, কার আছে, কতটুকু আছে, যেটাকে আবার রশিদ ভাই যেটা বললেন যে এটা তো প্রথমে জানান দেওয়া যে তার পজিশন কি এটা নিয়ে। তো আমি জানান দেওয়ার এরকম একটা আনুষ্ঠানিক ঘোষণা যদি নাও দেয়, তার কর্মেও কিন্তু এটা জানান দেওয়া হইতো। তো সেই জায়গাটাও জানান কি দিল না? কথা বলি, সমস্যাটা যেটা হচ্ছে যখনই এই জাতীয় ঐক্যের আলোচনাটা হয়, আলোচনার তৃতীয় সেন্টেন্সটা হয়, দ্বিতীয় সেন্টেন্সটা হয় দুই প্রধান দল, তৃতীয় সেন্টেন্সটা হয় যে একটা রাজনৈতিক স্পেস দিতে হবে এবং আগামী নির্বাচনে কি হবে। আপনি দেখবেন, আমি বললাম আপনি টেলিভিশনের টকশো গুলিও দেখেন, ইনভেরিয়েবলি জাতীয় ঐক্যের আলোচনায় চলে আসে যে আমাদের একটা রাজনৈতিক সমঝোতাও করতে হবে। বুঝতে পারছেন? এখন এইটাই আবার আওয়ামী লীগের জন্য এটা ডিফিকাল্ট জায়গা তৈরি করে ফেলে। আচ্ছা, আমি কিন্তু দুইজনের কথা খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং মনে হলো অনেক জ্ঞানগর্ভ কথাবার্তা এসছে। আমি একমত অনেক বিষয়ে, তবে এখানে আমার কিছু মন্তব্য রয়েছে। মন্তব্য হলো, আমরা কি বলছি? আমরা বলছি যে আমাদের জাতীয় একটা দুর্যোগ এখন দেখা দিয়েছে। এই দুর্যোগের সময়ে আমরা অবশ্যই একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে একসঙ্গে কাজ করব। এটা হচ্ছে কি, একটা ঘরের মধ্যে আগুন লেগেছে, পাশের বাড়ির যেগুলা যারা আছে সবাই এগিয়ে আসতে চাচ্ছে। আমি তুমি আসতে পারবে না, তুমি খবরদার পানি ডালবে না, কারণ তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ, তুমি চলে যাও, এই সমস্ত করলে চলবে না। এটাকে প্রথম কথা হচ্ছে, আমরা যদি মনে করি এটা একটা জাতীয় বিপর্যয়, জাতীয় দুর্যোগ, তাহলে সবাই একসঙ্গে পাশাপাশি দাঁড়াতে হবে। এই পাশাপাশি দাঁড়ানোর কথাটা বলছি। সব ব্যাপারে আমরা মানে বিভক্তি আছে, বিভাজন আছে, অন্তত পক্ষে এখন যেখানে জনগণের মনের মধ্যে এত আতঙ্ক, আপনার আমার জীবনের নিশ্চয়তা অনেকটা প্রশ্ন মুখে দাঁড়িয়ে গেছে। আপনার বাচ্চাটা, আমার বাচ্চাটা স্কুলে যেতে পারবে কিনা, আমার নাতিটা ইত্যাদি নিয়ে চিন্তায় পড়ে গেছি। সেইখানেও যদি আমরা এখন পর্যন্ত যদি ওই ইনি কি বিশ্বাস করেন, উনি কি বিশ্বাস করেন না, এই একটি ইস্যুতে, আমি অন্য ইস্যু কিছু বলছি না, কিছুতেই নির্বাচন ইত্যাদি এখানে টেনে আনা যাবে না। আমি পরিষ্কার বলতেছি, কিসের নির্বাচন, এগুলো পরে, আগে বেচা লই, আগে এই যে নেকড়ে বাঘটা এসে ঘরে আবার বাঁচার তো একমাত্র কারণ হলো আগামী নির্বাচন। সেই আগামী নির্বাচন ভাই, আমি তো আর কোনো কারণে আমি বাঁচতে চাই জঙ্গিদের হাত থেকে, আমি বাঁচতে চাই। আপনি না, বাংলাদেশের মানুষ জঙ্গিদের হাত থেকে বাঁচতে চায়। বাংলাদেশ মানুষ নির্বাচন কাকে বলে, রাজনৈতিক দল নির্বাচন কাকে বলে, কত প্রকার, রাজনৈতিক দলের নাম না নিয়ে বাকি জাতীয় বাংলাদেশের মানুষ নির্বাচন কি বলে, কাকে বলে, কত প্রকার কি অনেক দেখেছে। দল কি, রাজনৈতিক দল কি, সেগুলোও দেখেছে। কিন্তু বাংলাদেশের মানুষ কোনোদিন দেখে নাই যে এই ধরনের জঙ্গির আক্রমণে যে কোনো মুহূর্তে সে তার বাচ্চা কাচ্চা ইত্যাদি ধ্বংস হতে পারে। এই একটা ইস্যুতে অন্তত পক্ষে আমি বলবো, আপনি বলছেন কাদা ছোড়াছুড়ি থাকবে, বলেন যে কাদা, ওই রশিদ সাহেব বলেছেন কাদা ইন্টিগ্রাল পার্ট। এগেইন আই এম সেইং, আপনি কাদা ছোড়াছুড়ি সারা জীবন করে আসছেন, আরো ভবিষ্যতে করবেন, কালকে পরশু তরশু করবেন, আজকে অন্তত কাদা ছোড়ে আল্লাহ কাও আসতে আপনি বন্ধ করুন। ভিতরে ভিতরে কাদা ছোড়া, হ্যাঁ ছিল, এক দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি। কিন্তু দেখুন, এগুলি কিন্তু মানে হোয়াট এভার উই সে, আমাদের তো রিয়েলিস্টিক হতে হবে কথা না। ঠিক আছে, কিন্তু কাদা ছোড়াছুড়ি করি আর যাই করি, সেটা অন্তত আপাতত এই ইস্যুটার মধ্যে। আরেকটা কথা, ধর্মের কথাটা উনি এনেছেন, কিন্তু যে প্রকৃত ইসলামটা কি, আওয়ামী লীগ আর বিএনপি দুই রকম ইন্টারপ্রিটেশন দেয় ইসলাম। না না, আওয়ামী লীগের ইন্টারপ্রিটেশন দেয়নি, আমি বলছি আমার ইন্টারপ্রিটেশন দিচ্ছি। আপনি বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে এরা সেকুলার, এরা হচ্ছে ইসলামী ভ্যালুজ বেসড,
শুনেন, সেখানে এটা চেঞ্জ করা এই আপনার যে কাছে নাই। ইসলামিক ভ্যালুস বেস না, না, it is declared constitution. ঠিক আছে, ঠিক আছে, আপনি আর্গুমেন্ট করবেন কি? না না, আমি এটা আর্গুমেন্ট published. করছি না তো, আমি বলতেছি সাধারণ মানুষ এই সেকুলারিজম, বুঝছেন, আর অমুকিজম তমুকিজমে ইন্টারেস্ট। That's your views. না, I'm interested. না, না। You may not be. না, না, But আপনি যে সাধারণ মানুষের কথা বললে, what is the base of that which already আপনি বলেছেন? I'm interested about secularism. আমি আমি জানি না, আমি একা হইতে পারি। আমার বক্তব্যটা আমি বলে নেই। আমি মনে করি যে সাধারণ মানুষ এত কিছু এই এত চুলচেরা হিসাবের মধ্যে যায় না। তারা জানতে চায় প্রকৃত ইসলাম বাপদাদা যেটা দেখাই দিয়ে আসছে সেই কথাটা তাদের বাচ্চা কাচ্চাদেরকে যেন সব দল, সব মানুষ, সব মত বলে। বুঝতে পারছেন? ওই সেকুলারিজম কি আর এই যে বিএনপি ইন্টারভেনশন কি, দে আর নট ইন্টারেস্টেড। এটা আপনি কেমন করে বলছেন? How do you say that? এই সমাজে বাস করি রশিদ সাহেব, আমিও তো সমাজে বাস করি। আপনি তো দাদা আপনাদের সমাজ হচ্ছে উপরের সমাজ, আর আমার হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে সমাজ। উপরে নিচে সব জায়গায় আছে। আমি দুইটা বাক্য বলবো। জেনারেল রশিদও বলেছেন, নাইমুলও বলেছে, এটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি সম্পর্কে এক একজনের নেগেটিভ বা এক একজনের আন্ডারস্ট্যান্ডিং যেভাবে দেখেন, সেটা বিতর্ক করতে হলে আরেকটা অনুষ্ঠান করতে হবে, সেটা এক। আর দুই নম্বর হচ্ছে, কেন আপনারা এগুলি নিয়ে অস্থির হচ্ছেন? সরকার তো কালকে বলেই দিয়েছে, সরকার দলীয় সংসদ সদস্য উনিও ছিলেন অনুষ্ঠানে, আরেকটা টেলিভিশন চ্যানেলে বলেছেন যে অ্যাট এনি কস্ট আগামী 3 মাসের মধ্যে এটা সলভ হয়ে যাবে, সলভ করে ফেলবে সরকার। সো আমার মনে হয় নো পয়েন্ট ডিসকাসিং ন্যাশনাল ইউনিটি, এইটা ওইটা কোনো কিছু, এগুলো অর্থহীন। এটা যেহেতু দেখা যাক, লেটস ওয়েট ফর 3 মান্থস যে হয়ে যায় কিনা। না, ইউ আর রাইট। উনি যখন বলেছেন যে দুর্যোগ, ঠিক আছে না, এখন হচ্ছে যে দুর্যোগ, নিশ্চয়ই ওনারও তো দেশ বিদেশ ঘোরার অনেক অভিজ্ঞতা আছে, আমার চেয়ে বেশি। দুর্যোগ বলতে যে বাংলাদেশের যে থ্রেট লেভেল, আমরা এটাকে বলছি যে লোয়ার মিড লেভেল একটা থ্রেট আমরা দেখছি বাংলাদেশে, যেখানে হাই থ্রেট আছে। তো এটাকে আমি দুর্যোগ কখন বলবো? আমরা কিন্তু দুর্যোগ বলি নাই এখনো, যে এটি বাংলাদেশের একটা মহা দুর্যোগ। আমরা যেরকম বলতেছি যে ঘরে আগুন লাগা, ফায়ার ফাইটিং এর একটা অ্যাপ্রোচ হয়। বাংলাদেশে কিন্তু আগুন লাগে নাই যে যেভাবে পারো পানি দিবে, এটা যেভাবে পারে পানি দিতে গেলে কিন্তু এটার আরো সমস্যা হবে। কারণ পানিটা পানি কিনারে দেখতে হবে, পানির বদলে কেরোসিন ঢালতেছে কিনা, ঘি ঢালতেছে কিনা, মানে ইউ নেভার নো। কারণ এগুলি তো স্পেশালাইজড ইন্টারভেনশন লাগে। এই সিম্পল আগুন না, জি, এই সমস্ত থিওরির জন্য যেগুলা পানি নিয়ে আসার কথা ছিল সেটা আমার ফায়ার সার্ভিস আছে। জি, নাইম ভাই ধন্যবাদ, মফজুল করিম, মাহফুজুল্লাহ ভাই এবং জেনারেল আব্দুর রশিদ, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দীর্ঘ সময় ধরে আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হলো যে নানান ধরনের বিশ্লেষণ এসছে, সুতরাং এখানে কোনো উপসংহার নেই। যার যার অবস্থান থেকে একটাই অনুরোধ যে যেই সমস্যা বলি, সংকট বলি, জাতীয় দুর্যোগ বলি, যে এই মানুষের মধ্যে ভয় আছে, আতঙ্ক আছে, এবং এর থেকে উত্তরণের জন্য যেই জঙ্গি বিরোধী যেই কর্মসূচিগুলো বিভিন্ন লেভেলে আমরা দেখছি, স্কুল, কলেজ, পাড়া, মহল্লায়, সেগুলোতে যার যার অবস্থান থেকে যদি আমরা জোরদার করি, তাহলে নিশ্চয়ই মানুষের মধ্যে যে শঙ্কা, আতঙ্ক আছে, তার থেকে আমরা বেরিয়ে এসে একটা বৃহত্তর মানুষের একটা ঐক্য একটা সাধিত হবে, এবং সেটাই নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।